সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া, তবে কাইয়ুম নামেই বেশি পরিচিত। তিনি এ প্লাস সোয়েটার গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক। 15 ফেব্রুয়ারি 2016 একটা জটিল সমস্যার মুখে পড়ে যান কাইয়ুম, আর সমাধানের পথ খুঁজতে হাজির হয়েছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবনে। সমস্যা তুলে ধরেছিলেন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সামনে। কথা বলতে বলতেই হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন কাইয়ুম। তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই লিলিপুটের এই ব্যবসার যখন টাকা পাইল না, এই না পাওয়ার পরে আমাদেরই একটা কলিগ, আমাদেরই একটা ছোট ভাইয়ের মতো, সে কিন্তু এই টাকা না পাইয়া হতাশায় সে কিন্তু হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। এই যে আমার এই অফিসে। বয়স 40 পেরুতে না পেরুতেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেলেন তরুণ এই পোশাক রফতানিকারক। একটা দুশ্চিন্তা তার মাথার মধ্যে বেশ ঘুরপাক খাচ্ছিল, আর সেই ধাক্কাটাই সামলে উঠতে পারলেন না তিনি। এই ধরনের একটা পরিস্থিতি নতুন পর্যায়ে একটা মানুষ মেনে নেওয়া বা এটাকে ওভারকাম করাটা খুব টাফ হয়ে যায় একটা মানুষের জন্য, এবং সেটাই হয়েছে ওনার ব্যাপার। চট্টগ্রামের বহদ্দারহাটের এই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কেইন্ট ফ্যাশন। 1992 সাল থেকে যাত্রা শুরু করলেও খুব বড় পরিসরে কাজ করেনি কখনো। তবে কাজের মান আর সুনামের দিক থেকে অনেক এগিয়ে ছিল প্রতিষ্ঠানটি। এই ছবিগুলো এখন শুধুই স্মৃতি। বাস্তবতা হলো প্রতিষ্ঠানটি আজ বন্ধ। আর এই বন্ধ প্রতিষ্ঠানে এসে টিম 360 ডিগ্রির সাথে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে অসুস্থ হয়ে যান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন আহমেদ। মানসিক চাপ তার উপরে এতটাই চেপে বসেছিল যে নিজেকে আর ধরে রাখতে পারেননি মঈনুদ্দিন আহমেদ। এই চাপ আর একটু বেশি হলে সেদিনের সেই কাইয়ুমের মতোই তাকে মৃত্যুর পথে হাঁটতে হতো। সে যাই হোক, আমাদের সৌভাগ্য এমন দুর্ঘটনা দেখতে হয়নি। কিন্তু কি এমন চাপ যে চাপের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত মৃত্যুর পথে হাঁটতে হলো একজনকে, আরেকজনকে হতে হলো মৃত্যু পথযাত্রী। এই দুই চরিত্রকে সামনে রেখে অনুসন্ধানে নেমেছে টিম 360 ডিগ্রি। সন্ধান পেয়েছে এক লিলিপুটের, যে লিলিপুটের কাছে ধরাশায়ী হয়েছে 22টি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। তাহলে শুরুতেই এই লিলিপুট সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। বাচ্চাদের পোশাকের জন্য খুবই জনপ্রিয় এই প্রতিষ্ঠানের নাম লিলিপুট কিডসওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব নারুলা নামের এই তরুণ উদ্যোক্তা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন দিল্লিতে। 1991 সালে ব্যবসা শুরু করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। 2003 সালে ভারতে যাত্রা শুরু করে তার লিলিপুট কিডসওয়্যার। খুব অল্প সময়ে সফলতা পান তিনি। যত বেশি জনপ্রিয়তা বাড়তে থাকে তত বেশি বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। 2011 সালে ভারতের 150টি শহরে লিলিপুটের বিক্রয় কেন্দ্রের সংখ্যা দাঁড়ায় 225টিতে। ব্যবসায়িক সফলতার জন্য লিলিপুট 2009 সালে অর্জন করে ইমাজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড। দিন দিন বাড়তে থাকে লিলিপুটের চাহিদা, আর এই চাহিদা মেটাতে গিয়ে বিদেশ থেকেও পোশাক আমদানি শুরু করে লিলিপুট কিডসওয়্যার। এমনকি বাংলাদেশ থেকেও তৈরি পোশাক আমদানি শুরু করে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সাড়া দেয় লিলিপুট কিডসওয়্যারের ডাকে। বেশ ভালো একটা ব্যবসায়িক সম্পর্কও গড়ে উঠতে থাকে দুদেশের মধ্যে। 2 বছরের মধ্যে আমি ওদের সঙ্গে টোটাল অ্যারাউন্ড $1.5 মিলিয়ন আমি এক্সপোর্ট করছি আর কি। তখন টাকাটা আমি পেয়ে গেছি। শুধু লিলিপুট নয়, বাংলাদেশ থেকে ভারতের অনেক প্রতিষ্ঠানই তৈরি পোশাক আমদানি করতে থাকে। ভারতের এই বাজারকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। যখন এটা শুরু হয় ব্যবসা ইন্ডিয়ার সাথে ডিউটি ফ্রি আমরা পাই, তখন মাত্র $10 মিলিয়ন মতো এক্সপোর্ট হইতো। সেখানে এখন কিন্তু আজকে 100 মিলিয়ন উপরে ক্রস করেছে। তো আমরা মনে করি যে এটা ডে বাই ডে বাড়বেই। 125 কোটি জনসংখ্যার দেশ ভারত পোশাক রফতানির ক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় বাজার। আর এমন উজ্জ্বল সম্ভাবনাকে দেখে বাংলাদেশ সরকার বেশ কিছু
গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নিশ্চয়ই একটা গোলকধাঁধার মধ্যে পড়েছেন, ভাবছেন একদিকে অনিশ্চয়তার কথা বলছি, আরেকদিকে বলছি উজ্জ্বল সম্ভাবনার কথা। আসলে ভারতের একটি জনপ্রিয় প্রতিষ্ঠান লিলিপুট কিডসওয়্যার কিভাবে এদেশের তরুণ উদ্যোক্তাদের অনিশ্চয়তার মুখে ফেলেছে সেটা একটু দেখা যাক। ঘটনার শুরুটা শোনা যাক বিজিএমই সভাপতির মুখ থেকেই। লিলিপুটের কেসটা হলো অনেক বড়, কারণ এখানে 22টা ফ্যাক্টরির সাথে তারা মাল পাঠিয়েছে, পাঠানোর পরে তারা আমাদেরকে পেমেন্ট দেয়নি। এখানে কিছুটা গাফিলতি আছে, আমাদের যারা এক্সপোর্টার তারাও মালটা দিয়ে দিয়েছে তাদের কথা মতো। কিন্তু পোশাক প্রস্তুতকারী এই মালিক জানালেন ভিন্ন কথা। আমরা তাদের অ্যাকর্ডিং টু দ্য এলসি ক্লজ তাদের নমিনেটেড যে শিপিং লাইন আছে তাদেরকে হ্যান্ডওভার করলাম। হ্যান্ডওভার করার পরে তাদের কাছ থেকে আইজিএম কপিও নিলাম আমরা। আর এটা যে পূর্ব পরিকল্পিত সেটার ইঙ্গিত দিলেন তৈরি পোশাক শিল্পের এই উদ্যোক্তা। বাংলাদেশে একটা ভালো একটা অ্যামাউন্টটা না দেওয়ার বন্দোবস্তকে প্ল্যান করে তারা টাকাটা নিয়ে গেছে আর কি। ঘটনার পর সবাই জানতে পারেন লিলিপুটের চক্রে তারা কেউ একা ফেসে যাননি। আমি সহ বাংলাদেশে প্রায় আরও 21টা ফ্যাক্টরি, টোটাল 22টা ফ্যাক্টরির আমরা ক্ষতিগ্রস্ত। সব মিলে প্রায় এটা $5 মিলিয়ন একটা ট্রেড ডিসপিউট। অনুসন্ধানের তথ্য বলছে 2011 সালে পণ্য রফতানি করে লিলিপুটের কাছ থেকে ভার্টেক্স অ্যাপারেলস পায় $1,44,000, বারাত সোয়েটার $77 লাখ, জেমিনি গার্মেন্টস $4,12,000, এ প্লাস সোয়েটার $1,99,000, সিনহা ফ্যাব্রিক্স $1,30,000, অনুপম ফ্যাশন $6,76,000, পানসি নিট $2,77,000, কান্ট ফ্যাশন $1,39,000, অনেস স্টাইল $1,47,000, হাই পয়েন্ট $1,58,000 সহ 22টি প্রতিষ্ঠান পায় প্রায় $50 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 40 কোটি টাকা। টাকা আদায় না হলেও এই 22টি প্রতিষ্ঠানের কেউ আসেননি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এই রফতানি উন্নয়ন ব্যুরোতে, অথচ এটাই ছিল অভিযোগের প্রথম দরজা। তো যখনই আমাদের কাছে আসে তখন আমরা এটার ব্যাপারে দুই পক্ষকেই বলি যে আমরা একটা ডেট দিয়ে দিই যে এই সময়টায় আপনারা আসেন। তখন আমরা দুই পক্ষকে নিয়ে বসি। মালিকদের কাছে প্রশ্ন ছিল টাকা আদায়ের জন্য তারা কোথায় দৌড়ঝাঁপ করেছেন। এটা আমরা বিজিএমইকে ইনফর্ম করি। তো বিজিএমইকে ইনফর্ম করার পর বিজিএমই বিভিন্ন সেক্টরে গভর্নমেন্ট ইন্ডিয়ান হাই কমিশনে তার একটা স্মারকলিপি দিয়েছিল, একটা ইন্টারভিউ করেছিল, মিনিস্ট্রি অফ কমার্সে গেছিল, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন এবং ওরা খুব একটা আমাদেরকে করেনি আর কি, গুরুত্ব দেয়নি আর কি। গুরুত্ব দেননি নাকি আবেদনে জোর ছিল না, এমন প্রশ্ন থেকেই যায়। পোশাক মালিকরা শুরুতে তাদের সংগঠন বিজিএমই এর কাছে যাবে, এটাই স্বাভাবিক। এর পরের কাজটা নেতৃবৃন্দের। তারা অবশ্য বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, ভারতীয় হাই কমিশন, ইন্দো বাংলা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সব জায়গায় দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু এত দৌড়ঝাঁপ করার পরেও গত 5 বছরে তারা লিলিপুটের কাছ থেকে একটা পয়সাও আদায় করতে পারেনি। কিন্তু কেন এত বছরেও একটা টাকাও আদায় করা গেল না, সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ফিরছি একটা বিরতির পর। পণ্য আমদানি কিংবা রফতানি করতে হলে ব্যবসায়ীদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ব্যবসায়ীকে চুক্তিভিত্তিক বা লেটার অফ ক্রেডিট, যেটা এলসি নামে পরিচিত, সেটার মধ্য দিয়েই পণ্য আমদানি করতে হয়। এরপর আমদানিকারকের মনোনীত ব্যাংক সেই টাকা পরিশোধ করবে, এটাই নিয়ম। আর এভাবেই এই টাকাগুলো পাবার কথা ছিল। কিন্তু কি এমন ঘটনা ঘটল যে ভারতীয় ব্যাংকগুলো এলসি থাকার পরেও সেই টাকা পরিশোধ করেনি? বিষয়টা একটু খোঁজ নিয়ে দেখা দরকার। বেনাপোল স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন যেমন এপারে পণ্য আসে, তেমনি ওপারে চলে যায় আমাদের দেশের পণ্য। এবার জানা যাক ওপারে পণ্য পাঠাতে হলে একজন ব্যবসায়ীকে কি কি নিয়ম মানতে হয়। ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং ইএক্সপি, বিল অফ লেডিং, এই সকল মূল কাগজপত্র নিয়ে একজন সিএনডি এজেন্টকে নিয়োগ করে সিএনডি এজেন্টের মাধ্যমে বিল অফ এন্ট্রি আমাদের এখানে লজমেন্ট শাখা আছে, সেই শাখায় দাখিল করে।
সকল কাগজপত্র দিয়ে পুনরায় যাচাই বাছাই করে সঠিক পাওয়া গেলে ইএক্সপিটি C&F এজেন্টকে প্রদান করা হয়। এই প্রক্রিয়ায় রপ্তানি শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এসব নিয়ম কানুন মেনেই বাংলাদেশের 22টি প্রতিষ্ঠান বেনাপোলের এই বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য পাঠিয়েছিল। এরপর পণ্য খালাসের দায়িত্ব লিলিপুটের। এবার জানা যাক পণ্য আমদানি করার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এলসিটা সঠিক আছে কিনা এলসি যাচাই করা হয়। বিভিন্ন দপ্তরের যেখানে আমদানি নীতির শর্তাবলী যথাযথ পূরণ হয়েছে কিনা এগুলো দেখার পর এ সকল দলিলাদি সঠিক পাওয়া সাপেক্ষেই পণ্যের চূড়ান্ত শুল্কায়ন সম্পন্ন হয়। তবে ব্যাংকের কাগজপত্র যাচাই বাছাই করা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি স্পষ্ট করলেন তিনি। ব্যাংক যে এলসিটা দিয়েছে সেই এলসিটা সঠিক কিনা সংশ্লিষ্ট গ্রুপের যে ARO সে ব্যাংক কর্মকর্তার সাথে টেলিফোনিক আলাপ করার পর ওনার থেকে নিশ্চিত হওয়ার পরেই NOC সঠিকতা পেলেই অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করে। আর এই নিয়ম কানুন মানা হলে ভারতের সংশ্লিষ্ট ব্যাংকগুলো টাকা পরিশোধ করতে বাধ্য। কিন্তু তারপরও যখন টাকা পাওয়া যায়নি তখন প্রশ্ন থেকেই যায়। অনুসন্ধানের তথ্য বলছে ভারতের এলাহাবাদ ব্যাংক, ইয়েস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ICIC ব্যাংক এবং এক্সিস ব্যাংক এই 5টি ব্যাংকে এলসি খুলেছিল লিলিপুটের চেয়ারম্যান সঞ্জীব নারুলা। পণ্য খালাসের পর এই 5 ব্যাংকের টাকা পরিশোধ করার কথা ছিল বাংলাদেশের NCC ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক সহ 22টি স্থানীয় ব্যাংকের মাধ্যমে। সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা। এই ব্যাংকের মাধ্যমে টাকা পাবার কথা ছিল হাইপয়েড গার্মেন্টসের। কেন সেই টাকা পাওয়া যায়নি জানতে হাজির হলাম ব্যাংক কর্মকর্তা সেলিমুজ্জামানের কাছে। কিন্তু এই পেমেন্ট আসেনি, এটা ফরেন ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এটা ডকুমেন্টের ডিসক্রিপেন্সিগুলো রিটার্ন করে দিয়েছে। ওই ব্যাংক বলেছে যে আমরা ডকুমেন্টে কোনো এন্ডোর্সমেন্ট করিনি, আর ডকুমেন্ট যেহেতু ডিসক্রিপেন্সি ছিল, লেট শিপমেন্ট ছিল, সেহেতু আমরা ডকুমেন্টটা রিটার্ন করেছি। উত্তরটা জানতে হবে, সেজন্য দরকার স্থানীয় এজেন্ট যিনি দুপক্ষের মাঝে কাজ করেছেন। মোবাইল ফোনে পাওয়া গেল সালাম নামের একজন ভারতীয় নাগরিককে, যিনি এদেশে বসেই লিলিপুটের হয়ে কাজ করেন। লিলিপুট কিডসওয়্যার একটা আছে না দিল্লিতে? না, আমি তো এখন তো কাজ করে না, আগে কাজ করতেছিল, ওটা তো ছাড়কে শেষ হয়ে গেছে। হ্যাঁ 2011 সালের কথা ওইটা। কেউ আমার ডলার মার্কেট চলে গেছে। আচ্ছা, আপনার ভূমিকাটা কি ছিল ওইখানে? আমার তো কোনো ভূমিকা নেই, আমি কি ভূমিকা করে ওটা মানে আমার খুদকা টাকা গেছে, আমি কি ভূমিকা করে? বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন তিনি। তবে এবার একজনের ঠিকানা পাওয়া গেল। রাজধানীর উত্তরার ইউরো স্টিচ লিমিটেড প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম মিজান লিলিপুটের স্থানীয় প্রতিনিধি হয়ে 12টি গার্মেন্টসের সাথে চুক্তি করেছিলেন। তার কাছে জানতে চাওয়া হলো টাকা পরিশোধ না করার কারণটা কি। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট ইন্ডিয়ান পার্টে তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছে যে ব্যাংকের চিঠির মাধ্যমে আমরা এটা রিলিজ করছি, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে সেই চিঠিগুলো ফলস ছিল। এ ব্যাপারে কথা বলতে চাই বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষের সাথে। বিষয়টি অনেক পুরনো, এমন অজুহাতে কথা বলতে চাইলেন না কেউ। এবার মোবাইল ফোনে কথা হলো ভারতের পেট্রাপোল কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট মিস্টার মুখার্জির সাথে। এই বিষয়টা কি আপনাদের জানা আছে? আমি শুনেছি, আর যেহেতু 2011 সালের ব্যাপার তো আমাদের হবে, কারণ আমি জয়েন করেছি 2016। বিষয়টা তো শুনতে পেরেছিলেন তাই না? হ্যাঁ, শোনা ছিল আমার। আমি আজকে কিছু ভালো করে জেনে নেই, তাহলে চলু দেখ। একদিন পর তার সাথে আবারও কথা হলো। আমার যে আইসিটি নতুন আছে না, জি, সেটার উদ্বোধন হবে। আমাদের প্রাইম মিনিস্টার, আপনাদের প্রাইম মিনিস্টার ইলেনের ভিডিও কনফারেন্স আছে, মহাত্মাগান্ধী কনফারেন্স আছে, এগুলো আমরা একটু ওখানে বসে ব্যস্ত করবো। একটা বড় অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেলেন তিনি। তবে এই জালিয়াতি চক্রকে ধরার একটা পথ দেখালেন বেনাপোল স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান। যারা রিলেটেড ইন্ডিয়ান যারা ক্যারিয়ার এজেন্ট আছে বা যে ব্যাংক এই জালিয়াতি যে ইম্পোর্টিং এলসি ওপেনিং ব্যাংক ইন্ডিয়াতে যেটা আছে, তারাও এটা ধরা খাবে। ইভেন দ্যাট যে ইম্পোর্টার
তারাও এটা ধরা খাবে। একটা পর্যায়ে এটা অবশ্যই এটা আইনের আশ্রয় আসবে বা এটা আইনগতভাবে একটা সমাধান হওয়ার উপায় আছে। আইনি প্রক্রিয়ার কথা বললেন এই C&F নেতা। হয়তো আইনি পারবে এই রহস্যের জট খুলতে, কিন্তু দুদেশের সম্পর্কের কথা ভেবে বাংলাদেশের পোশাক কারখানার মালিকদের সংগঠন BGMEA একটা সমঝোতার মধ্য দিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। এবার জানতে চাই সেই প্রক্রিয়া আসলে কতটা দূর হেঁটেছিল। BGMEA প্রথমে চিঠি লেখে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের কাছে। ভারত থেকে টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অনুরোধ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তখন আতিউর রহমান সাহেব, উনি নিজে ইন্ডিয়ান স্টেট ব্যাংকের গভর্নরের সাথে কিন্তু কথা বলেছে আমাদের সামনেই। ওনারা আশ্বাসও দিয়েছিল আমাদেরকে। অভিযোগ পেয়ে বাংলাদেশ ব্যাংক একটি চিঠি পাঠায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায়। সেখানে বিস্তারিত তথ্য দিয়ে টাকা পরিশোধের অনুরোধ করা হয়। সেই চিঠির কোনো জবাব এসেছে কিনা 4 বছর পর সেটা জানতে বাংলাদেশ ব্যাংকে হাজির টিম 360 ডিগ্রি। বিষয়টা আমার জানা নেই, সুতরাং এটা নিয়ে আমি ঠিক করতে পারবো না। কনসার্ন ডিপার্টমেন্টের সাথে একটু কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বিষয়টি নিয়ে কথা বলতে বললেন ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক আবু তাহেরের সাথে। বিষয়টি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হলেন না। দফায় দফায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সাথে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শেষ পর্যন্ত কোনো তথ্যই পাওয়া গেল না। আমরা আবারও ফিরে যেতে চাই BGMEA এর কার্যক্রমের দিকে। BGMEA এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন 2012 সালের 28 জুন একটা চিঠি লেখেন ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণের কাছে। জবাবে পঙ্কজ শরণ জানিয়ে দেন বিষয়টি তারা ইতিমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। 4 বছর পর টিম 360 ডিগ্রি এবার ভারতীয় হাইকমিশনে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করতে চায়। সাক্ষাৎকার প্রার্থী হিসেবে একটি চিঠি লেখা হলো হাইকমিশনের কমার্শিয়াল কর্মকর্তার কাছে। ভারতীয় হাইকমিশনে টিম 360 ডিগ্রি। আমাদের চিঠি গ্রহণ করা হলো, কিন্তু সাক্ষাৎকার দিলেন না কেউ। লিলিপুট কিডসওয়্যারের চেয়ারম্যান সঞ্জীব নারুলাকে ইমেইল করলেও তার কোনো জবাব পাওয়া যায়নি। এই ঘটনা ঘটেছে 5 বছর আগে। টানা 1 বছর BGMEA নেতারা দৌড়ঝাঁপ করেছেন। তারপর টাকা আদায় না করতে পেরে অবশেষে হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু আমাদের কাছে তথ্য আছে তারা কিন্তু এই প্রক্রিয়ার অনেকটা দূর এগিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসাটাই কেন যেন এখন রহস্যজনক মনে হচ্ছে। অনেক চিঠি চালাচালির পর 2012 সালের 10 জুলাই ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ইন্দিরা মূর্তি, লিলিপুট কিডসওয়্যারের সঞ্জীব নারুলা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহবুব হাসান সালে, কমার্শিয়াল মিনিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান খান, BGMEA এর আরশাদ জামাল এবং ভুক্তভোগী জামাল হোসেন ও ফজলুর রহমান। সকলে মিলে একাধিকবার মিটিং করেও ফাইনালি কিন্তু এটা কোনো ফল আমরা বের করে আনতে পারি নাই। সেই বৈঠকে সঞ্জীব নারুলা তার সব দায় স্বীকার করে নেন। একই সাথে 6 কিস্তিতে 22টি প্রতিষ্ঠানের সব টাকা পরিশোধ করবার অঙ্গীকারও করেন। শেষ কিস্তির মেয়াদ ছিল 2013 সালের 22 জানুয়ারি পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকাই শোধ করেননি সঞ্জীব নারুলা। টাকা না পাওয়ার ব্যাপারে একটা ফাঁকফোকরের কথা জানালেন এই ভুক্তভোগী। আনফর্চুনেটলি ওনারা চুক্তির সময় ইন্দিরা মূর্তির কোনো সইটা ছিল না বলেই এটা লিগ্যালাইজ করতে পারেনি। 4 বছর পর বিষয়টি নিয়ে BGMEA এর সাবেক সভাপতি শফিউল ইসলামের মুখোমুখি হতেই তিনি যেন আত্মসমর্পণ করলেন।
ওই কোম্পানিটা ব্যাংক্রাফট হয়ে যাওয়া এবং লিটিগেশনের বিষয়টা ছিল, যার ফলে টেকনিক্যাল সব রিজনের জন্য আমরা ওদের সরকারও ইচ্ছা করলেও সার্বিক সহযোগিতা দেওয়ার পরেও কিন্তু আমরা এই কেসটাকে মানে কোনো রেজাল্ট বের করে আনতে পারি নাই। সরকারের পক্ষ থেকে কোনো কিছু করা হয়েছে কিনা সেটা জানতে টিম 360 ডিগ্রি হাজির বাণিজ্য মন্ত্রণালয়ে। সিনিয়র সচিব এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও তিনি মৌখিকভাবে জানিয়েছেন বিষয়টিকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছেন। মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠকেও এই বিষয়টিকে তুলে ধরবেন তিনি। এরপর হয়তো এর একটা সুরাহা হলেও হতে পারে, তা না হলে কিন্তু গচ্চা যাবে 40 কোটি টাকা। আর এই টাকার সুদের চক্রে পড়ে কাইয়ুম যেভাবে জীবন হারিয়েছেন, তেমনি পথের ভিখিরি হতে বসেছেন আরো বেশ কয়েকজন। ফিরছি আরো একটা বিরতির পর। টাকা আদায়ের যুদ্ধে নেমে পরাজিত সৈনিকরা এখন বিপর্যস্ত। তাদের অবস্থা এখন এমন হয়েছে যে মাথা তুলে দাঁড়াবার শক্তি পর্যন্ত নেই। তার উপর ব্যাংকের চড়া সুদের জালে আটকা পড়ে সেখান থেকে বের হবার কোনো পথই খুঁজে পাচ্ছেন না এসব তরুণ উদ্যোক্তারা। ব্যাংকের চক্রবৃদ্ধি সুদের জালে আটকা পড়ে তারা এখন পলাতক আসামির মতো ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। মঈনুদ্দিন আহমেদ আগেই জেনেছেন তিনি কান্ট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক। ভারতের লিলিপুটের পোশাক তৈরির জন্য চায়না থেকে 1 কোটি টাকার কাঁচামাল আমদানি করেন। সেই কাঁচামাল দিয়ে পোশাক তৈরি করে সরবরাহ করেন লিলিপুটের কাছে। লিলিপুট টাকা না দিলেও মঈনুদ্দিন আহমেদের স্থানীয় ব্যাংক ঠিকই চায়নার সেই প্রতিষ্ঠানের টাকা পরিশোধ করে দেয়। শুরুতে সহনীয় পর্যায়ে থাকলেও দিনকে দিন সেই ঋণের টাকা যেন আকাশচুম্বী হয়ে গেছে। স্টার্টিংয়ে যখন নিয়েছিল তখন এটা 1 কোটি 40 বা সামথিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা আজ বেড়ে দুর্ভাগ্যবশত 5 কোটি ক্রস করে গেছে। ক্ষতিগ্রস্ত 22টি প্রতিষ্ঠানকে ঋণ পুরো শিডিউল করার জন্য 22টি স্থানীয় ব্যাংকে চিঠিও দেয় বাংলাদেশ ব্যাংক। কিছু কিছু ব্যাংক সেই সার্কুলার পালন করেছে, কিছু কিছু ব্যাংক পালন করেনি আজ অবধি। যেমন দুর্ভাগ্যবশত সেই হতভাগার দলে আমি একজন। এরপর বাংলাদেশ ব্যাংকের দুয়ারে সহযোগিতা চাইলেন তিনি, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাকে। অনেকবার চেষ্টা করা সত্ত্বেও তাদের কাছ থেকে আজ পর্যন্ত আমরা ভালো কোনো রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। আর বাকি ক্ষতির দায় দিলেন তার মনোনীত খাতুনগঞ্জ শাখার স্থানীয় এনসিসি ব্যাংকের বিরুদ্ধে। আমাদের ব্যাংকের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পুরোপুরি পালন করেনি বলেই আজ পর্যন্ত আমরা পেমেন্টটা এখনো পাইনি। মঈনুদ্দিন আহমেদের অভিযোগের ভিত্তিতে টিম 360 ডিগ্রি হাজির এনসিসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখায়। কথা হলো ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবিদিনের সাথে। আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত হলেন তিনি, কিন্তু কিছুক্ষণ পরই মত পাল্টালেন। না, আপনি আমাদের হেড অফিসের নাম্বার নেবেন, আমার সাথে হেড অফিসের আমি তাহলে আমার অবস্থানটা আরো ক্লিয়ার করি। তার কথা অনুযায়ী এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াদুদ সাহেবের সাথে যোগাযোগ হলো মোবাইল টেলিফোনে। আজকে কি সময় দেওয়া যাবে একটু? হ্যাঁ, তাহলে আপনি আজকে না কালকে আসেন তাহলে একটু। আচ্ছা ঠিক আছে, কালকে। কিছুক্ষণ পর ওয়াদুদ সাহেবের ফোন থেকে একটা রিং আসলো। এবার তিনি আবারও যোগাযোগ করার অনুরোধ জানালেন। এলসিটা তো করছে ব্রাঞ্চ থেকে, তাই না? হ্যাঁ, ওই এভরিথিং করসপন্ডেন্স ব্রাঞ্চই, মানে তাই না? এটা ভিতরে আপনি কি পাবেন? এটা ভিতরে একটা রিপোর্ট পাবেন কত আনরিপিটেশন আছে, দ্যাটস ইট। আর কিছু তো আমি দিতে পারবো না ভাই, তাই না? এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে চাইলেন না, তবে গল্পের ছলে কিছু তথ্য দিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার এই কর্মকর্তা। আমরা ফাইনালি কি করলাম যে পার্টির জন্য আমরা রিশিডিউল করেছি, ওটা যেটা নিয়েছি ওটা ডাউন পেমেন্ট না, আমরা ইন্টারেস্টটা রিডিউস করে দিয়েছি। এখন পার্টির পক্ষ থেকে কিছু কাগজপত্র দেওয়া বাকি আছে, বুঝছেন? কি কাগজ দেয়া বাকি আছে জানতে চাইলেই তিনি বলেন, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পুরো যে অ্যামাউন্টটা, পুরো অ্যামাউন্টটার একটা চেক আমাদেরকে দিতে হবে। কত টাকার অ্যামাউন্ট? টোটাল অ্যামাউন্ট হবে কত? 5 যেটা আদৌ
এই সিচুয়েশনে এসে আমার পক্ষে বেয়ার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবার অন্য ব্যাংকগুলো তার গ্রাহকের পক্ষে কি ব্যবস্থা নিচ্ছে সেটা জানতে টিম 360 ডিগ্রি হাজির সাউথ ইস্ট ব্যাংকে। ওনার লস হয়েছে, সেহেতু ওনার টাইমিংয়ের ব্যাপারে আমরা ওনাদেরকে জাস্ট বলা হচ্ছে যে প্রসিড আনার ব্যাপারে ওনারা যেন ট্রাই করেন। এটা নিয়ে বারবার আমাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা হচ্ছে, ওভার ফোন লেটার সব কিছু মিলিয়ে। কিন্তু ব্যাংক তার গ্রাহককে ব্যবসা করার সুযোগ দিলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না অনেকেই। অনুসন্ধানের তথ্য বলছে ঋণের চক্রে পড়ে বন্ধ হয়ে গেছে 6টি পোশাক কারখানা। এগুলো হচ্ছে মাঝখান জিন্স লিমিটেড, ভার্টেক্স অ্যাপারেল, জেমিনি গার্মেন্টস, কান্ট ফ্যাশন, হাইপয়েন্ট ও ডিফাইন ডিজাইন লিমিটেড। ঝুঁকির মুখে আছে আরও 10টি কারখানা। ফোর্স লোনের যে মুনাফা সেটা ব্যাংকে পরিশোধ করতে হচ্ছে, আমাদের যে মেশিনারিজ এবং আমাদের টোটাল যে এতদিনের একটা বিনিয়োগ সর্বোপরি সব কিছু হিসাব করতে গেলে ওদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা, সেখানে ভারত যাওয়া আসা সব কিছু মিলে 2 থেকে 2.5 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে শেষ পর্যন্ত টাকা আদায় হবে কিনা জানতে চাই ব্যাংক কর্মকর্তা সেলিমুজ্জামানের কাছে। অ্যাকচুয়ালি ব্যাংকিং চ্যানেলে এটা আসার মতো কোনো ব্যাপার থাকে না, কারণ ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট। মানে শুধু কথা এটা মামলা মোকদ্দমার মধ্যে আসছে, লিটিগেশনের মধ্যে এটা এসে গেছে। তার মানে আইনের আশ্রয় নিতে হবে সবাইকেই। একমাত্র প্রতিষ্ঠান সিনহা ফ্যাব্রিক্স দিল্লির আদালতে একটা মামলা ঠুকে দিলেও আর কেউ মামলা করেননি। কিন্তু কারণটা কি? বিশাল একটা অঙ্কের টাকার প্রয়োজন আছে, বিদেশে গিয়ে একটা ভালো লয়ার ধরে একটা কেস করা এবং এটার ফলো আপ করে করা। সেক্ষেত্রে যদি আমাদের বিজিএমের নেতৃবৃন্দরা যদি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতেন তাহলে হয়তো এটা আরও অনেক বেশি ইজি হতো। সমঝোতা করতেই কেটে গেল 5টি বছর। আবার নতুন করে আদালতের বা মামলার আশ্রয় নিলে আরো কত বছর লাগবে সেটাকে জানে। কিন্তু সময় চলে গেলেও কোনো লাভ নেই, কারণ শেষ পর্যন্ত হয়তো সেই আদালতেরই আশ্রয় নিতে হবে সবাইকে। কিন্তু ততদিন পর্যন্ত কি টিকতে পারবে এসব প্রতিষ্ঠানগুলো? চট্টগ্রামের বহদ্দারহাটের এই পোশাক কারখানার নাম কান্ট ফ্যাশন। 4 বছর আগে আলো জ্বললেও এখন অন্ধকার সিঁড়ি বেয়েই ওপরে উঠতে হয়। কারখানার মালিক এসেছেন এটা শুনেই ছুটে এসেছেন লিমা, বুলু, হামিদা, সাদেকা সহ বেশ কিছু পুরনো কর্মী, যারা এখানে একসময় কাজ করতেন। খবর পাই চলে এসেছি, আর যেমন আমার ছোট বাচ্চা আছে তারপর রেখে আমি চলে এসেছি। একসময়ের ঝকঝকে তকতকে কারখানায় এখন শুধু ধুলোবালির স্তর। তারপরও পুরনো মেশিনগুলো যেন এখনো তাদের অনেক আপন। এই কারখানার মালিক শ্রমিকের সম্পর্কটা ছিল পরিবারের মতো, মেয়ের মতো দেখতো, ওর পরিবারের মতো দেখতো আমাদেরকে। আর অনেক বড় ধরনের ক্ষতির মুখে পড়েও টানা 6 মাস বেতন দিয়ে গেছেন ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন আহমেদ। মার্কে বসে বসে ওয়ালকারের করে 6 মাস ধরে বেতন দিছিল। ওনার সম্পত্তি বেশি, গিয়া বেশি, মানে যুদ্ধকে পারছে উনি আমাদেরকে মানে কি বসি বসি বেতন দিছি। খবর পেয়ে ভাড়ার টাকা নিতে হাজির বাড়ির মালিক হাজি সালে আহমেদ। আমি আমার ভাড়া চাইছি, ভাড়াগুলো দিতেছেন আমরা এই আজ না কাল না পরশু এইভাবে মানে ব্যাংকে টাকা পাচ্ছে না, দিতে পারতেছে না। একদিকে ব্যাংকের চাপ, অন্যদিকে বাড়িওয়ালার চাপ, আবার পুরনো স্মৃতি। সবকিছুই যখন মঈনুদ্দিনের মাথায় ঘুরপাক খাচ্ছিল তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। গল্পের গালিভারকে কোনোভাবেই ধরাশায়ী করতে পারেনি লিলিপুটরা, কিন্তু আজ এক লিলিপুটের কাছে, বাস্তবের লিলিপুটের কাছে ধরাশায়ী এদেশের 22টি প্রতিষ্ঠানের 22 জন উদ্যোক্তা, যারা কেবলমাত্র ব্যবসা শুরু করেছিল। মাথা উঁচু করে দাঁড়াবার আগেই এক লিলিপুটের কাছে ধরাশায়ী হয়ে কোমর ভাঙার মতো অবস্থা। এটা শুধু একটা ঘটনা নয়, এমন অনেক ঘটনা আছে। তাই পোশাক রপ্তানি করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন,
ভালো রাখবেন।